আমি সৈকত আজ আপনাদের যে খবর দেব যে মনোজিৎ তার দুই শাগরেদ পুলিশের জেরায় যে বিস্ফোরক তথ্য দিয়েছে তা হার হিম হওয়ার মতো। আর আমার সঙ্গে এই খবরের পাশাপাশি থাকছে শুভজিৎ। সৈকত, আমি রয়েছি এবং আমার সঙ্গে শুক্লাও রয়েছে। আপনাদের জানাবো যে খবর আমি আপনাদের দেবো তা হলো এই কসবা আইন কলেজ, এই আইন কলেজের পড়ুয়ারাও কিন্তু এবার ক্ষোভে ফেটে পড়ছেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। কি বক্তব্য তাদের শোনাবো আপনাদের। আর তার সঙ্গে অবশ্যই জানাবো এই কসবার ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আসছে। আমি শুক্লা জানাবো জি24 ঘন্টায় এবার এক্সক্লুসিভ বক্তব্য শিবরঞ্জন চট্টোপাধ্যায়, যিনি এই আইন কলেজের গভর্নিং বডির সরকারি সদস্য। তবে এই মুহূর্তে ফিরিয়ে দেবো সৈকতকে। একেবারেই শুক্লা এবং শুভদীপ দুজন দুই তথ্য দেবে, কিন্তু আমি এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে একবার জানিয়ে রাখতে চাইবো যে বিস্ফোরক তথ্য সামনে আসছে। প্রমিত এবং জেব তারা পুলিশকে ইতিমধ্যে জানিয়েছে যে একটা ইন্টেনশন নিয়েই, কার্যত পরিকল্পনা করেই এই ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। কি সেই পরিকল্পনা? অর্থাৎ আগে তাকে রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়, তাকে একেবারে প্রলোভন দেওয়া হয়, কিন্তু তাতে রাজি না হওয়াতেই এই ধর্ষণের পরিকল্পনা দুদিন আগেই করে মনোজিৎ। এমনই চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে এই আরো দুই যে অভিযুক্ত রয়েছে প্রমিত মুখোপাধ্যায় এবং জৈব, তারা পরিষ্কার জানাচ্ছে এবং তারাও কিন্তু এই কাণ্ডে একই সঙ্গে গ্রেপ্তার হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নানা রকম ভাবে সেই দিন সেই ধর্ষণের ঘটনাকে তারা হতে সাহায্য করে, বাইরে দাঁড়িয়ে তারা পাহারা দেয় এবং দেখা যায় যে ওই তরুণী যখন কার্যত চিৎকার করতে থাকেন বাঁচার জন্য, সেই সময় তিনি ইনহেলার দাবি চান, সেই ইনহেলারও যে বাইরে থেকে কিনে নিয়ে আসে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দুজন তাকে সাহায্য করে মনোজিৎকে এবং পরিষ্কার বলা হয় যে দুদিন আগে তার কিন্তু এই পরিকল্পনা সাজানো হয়ে গিয়েছিল। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি কি বলছেন আরো বিস্তারিত দেখাবো। রাজনৈতিক পদ পাইয়ে দেওয়া থেকে প্রেমের প্রস্তাব, এরকম সব রকমের টোপ দিয়ে একেবারে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করে রেখেছিল এই মনোজিৎ। কিন্তু ওই ছাত্রী তা খারিজ করে দিলে তার সঙ্গে যে জোর করে নির্যাতন চালানো হবে সে বিষয়েও কিন্তু মনোজিৎ যে আগে থেকেই স্থির করে রেখেছিল মনে করছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন দেবাশিস চন্দ্রের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। এ বিষয়ে তৃণমূল এবং বিজেপি সজল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাবো। এদেরকে গুলি করে মারা উচিত, এদেরকে গুলি করে মারা উচিত। এই ধরনের সমাজের এরা নরকের কীট, এদের সমাজে থাকার কথা নয়। পরিকল্পনা করে ধর্ষণ করা যায়, একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় করেছে মানুষ, সেটা আরেক রকম। আর একটা মানুষ পরিকল্পনা করেছে দুদিন আগে থেকে যে আমার কথা শুনলে তাকে ভালো, আর আমার কথা না শুনলে লোকে খুন করে। পরিকল্পনা করে কোন শুনেছে? পরিকল্পনা করে ধর্ষণ কোন জায়গায় পৌঁছেছে? বলে না যে খুন করলে রাগ যায় না, এরা হচ্ছে সেই প্রজাতির এলিমেন্ট যে খুন করলেও এদের প্রতি রাগ যাবে না। এদের নৃশংসভাবে শাস্তি দেওয়া উচিত। আমি বলি এদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই সমস্ত বদমাইশকে নেহাত আমরা একটা আইনের শাসনের মধ্যে বাস করি, সেই কারণে আমরা সংবিধান যারা নিজেরা প্রত্যেকে সংবিধানকে শ্রদ্ধা করি, সেই কারণে। না হলে ব্যক্তিগতভাবে আমার হাতে যদি ক্ষমতা থাকতো এই সমস্ত ছেলেগুলোকে আগে পেটানো দরকার, তারপর পুলিশের হাতে তোলা দরকার। এরা সমাজের কলঙ্ক শুধু নয়, এরা ছাত্র সমাজের কলঙ্ক, যুব সমাজের কলঙ্ক, এবং আমরা যারা নতুন জেনারেশনের পলিটিক্স করছি তারা এই একটা দুটো জানোয়ারের জন্য আমাদের গোটা জেনারেশন। মনোরঞ্জন, আপনাদেরকে জানাবো এই মনোজিৎ মিশ্র ঠিক কেমন ছিল সেটা তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, কিন্তু তার স্বভাব, তার চরিত্র, তার কুকীর্তির যে পাহাড়, সেই দাবিগুলোকে আরো জোরালো করছে এই আইন কলেজের যিনি গভর্নিং বডির সরকারি সদস্য শিবরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য, বিস্ফোরক দাবি করছেন। এক, এই মনোজিৎ মিশ্র তিনি যখন কলেজে ভর্তি হন আর তারপর কলেজে যেভাবে ঘেরাও চলে, যেভাবে অসভ্যতা করেছে, তাকে বহিষ্কার করা হয়। এর ঠিক 3 বছর বাদে তাকে আবারও রিঅ্যাডমিশন করানো হয়েছিল, এই বক্তব্য। 2 নম্বর,
তার যথেষ্ট ক্ষমতা ছিল, ক্ষমতাশালী ছিল, লোকে তাকে সমীহ করত, ভয়ে সমীহ করত, এটাই বলছেন শিবরঞ্জন চট্টোপাধ্যায়। 3 নম্বর কি বলছেন তিনি বলছেন যে কলেজ আওয়ার্সের পরে ইউনিয়ন রুম বন্ধ করে রাখার সিদ্ধান্ত হয় গভর্নিং বডিতে, কিন্তু এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো তার যে আন্দোলন, তারপরে তারা কিন্তু এই ইউনিয়ন রুম খুলে দিতে বাধ্য হন। এমনই 3টে বিস্ফোরক দাবি করেছেন জি 24 ঘন্টাতে, একেবারে এক্সক্লুসিভ শিবরঞ্জন চট্টোপাধ্যায়। আমরা মাঝখানে ওই কমন রুমটা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে ছাত্র আন্দোলন হলো, তখন কমন রুমটা খুলতে বাধ্য হলাম, কিন্তু ওদের বলে দেওয়া হলো যে কলেজ আওয়ারের পরে ম্যাক্সিমাম আধ ঘন্টা 1 ঘন্টা তোমরা থাকতে পারো, এরপরে কমন রুম বন্ধ করে দেওয়া। এখন বাস্তব সমস্যা হচ্ছে গভর্নিং বডি প্রেসিডেন্ট বা মেম্বারের পক্ষে রোজ গিয়ে তো খবর নেওয়া সম্ভব না, কিন্তু এটার মধ্যে গভর্নিং বডি রেজলিউশনে ছিল যে ম্যাক্সিমাম ½ আওয়ার টু 1 আওয়ার কমন রুমটা মানে খোলা থাকা হবে, কারণ ওরা কমন রুমে দেখেছি মানে ক্যারাম খেলে। সে ইউনিয়নটা করতো, নানা দাবি দাবা নিয়ে আসতো, সবসময় যে ভাঙচুর গোলমাল করতো তা নয়, এটা একটা ওকেশনাল ব্যাপার ছিল, কিন্তু অধিকাংশ সময় কিন্তু কলেজের ছাত্র ইউনিয়ন মানে শান্তই থাকত। ওই 2-1টা ওকেশন ছাড়া মোটামুটি কলেজ নর্মাল থাকতো, এবং একটা বলি কলেজের 95% ছেলে মেয়ে এসবের সঙ্গে যুক্ত নয়, তবে ও খুব ক্ষমতাশালী ছিল, তবে সামনে দেখলে খুব ভদ্র ব্যবহার করত। ক্ষমতাশালী ছিল কি হিসেবে বলছে? প্রয়োগ সেটা বাইরে থেকে বুঝতে পারা যেত, যে বাইরে যে যখন তখন মারধর করতো, মানে ভয় দেখাতো তা নয়, কিন্তু ওকে সকলেই একটা দেখতাম মান্যতা দিত। এবং তাহলে কি গভর্নিং বডি অনেক সিদ্ধান্ত কার্যকর করতে চেয়েও পারেনি? পড়ুয়ারা কিন্তু অন্য কথা বলছেন, তারা কসবা আইন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। কলেজে পড়াশোনা ছাড়া সব কিছু হয়, সব কিছু হতো, কলেজে আই কার্ড ছাড়াই বহিরাগতরা ঢুকে পড়ে, অভিযোগ পড়ুয়াদের। স্মারকলিপি দিতে চাইলেও কোনো একটি বিষয় নিয়ে স্মারকলিপি দিতে চাইলেও কেউ নেওয়ার নেই, দাবি করছেন এই কসবা ল কলেজের পড়ুয়ারা। গণধর্ষণ কাণ্ডের পর রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীরা। There's a serious breach of security as far as the female students of this college is concerned. Now we can see plenty of CCTV cameras are being installed. Police personnel Yes. inside and outside the college. But now onwards, as the situation come down, what will be the future security of each and every female student of this college? What do you think? So this is a question of us, all the students of SCLC, to the authority. As we are also female students, we also have a question of our security. The security guard always used to check the identity cards and us after when he has entered into the college. We have seen a massive drastic change of everything. Do you think there is, without verification of the identity card, yes, are the outsiders allowed inside the college? Yes, sir. And my only question to the authorities, we are the students, we want our classes to be regular. পরিচয় প্রকাশে অনিচ্ছুক, সেদিনের ঘটনার পর আজই এসেছেন কলেজে, কারণ মাঝে শুক্রবার রথযাত্রা ছুটি ছিল, শনি রবিবার এই আইন কলেজ এমনিতেই বন্ধ থাকে। আজ সোমবার এসে কলেজের পাশে একটি নির্মীয়মান বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছেন আইনের ছাত্রীরা। তারা বুঝতে পারছেন না আজকে কলেজে পঠন পাঠন হবে কিনা, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের নিরাপত্তা। এত বড় ঘটনা ঘটলো, এরপর আবার কলেজ কতটা নিরাপদ বোধ করেন? কর্তৃপক্ষের আচরণ, মনোজিৎ তার আচরণ, এই পরিপ্রেক্ষিতে কতটা নিরাপদে এবার ক্লাস করতে পারবেন ভবিষ্যতে? দেখুন, এই মানে নিরাপদের জন্যই আমাদের আজকে আসা। আমরা একটা নিজেদের দাবি নিয়ে এসেছি, একটা ডেপুটেশন নিয়ে এসেছি ম্যামকে দেওয়ার জন্য, আমাদের জিবির যে প্রেসিডেন্ট তাকে দেওয়ার জন্য, যাতে
আমরা নিরাপদ ফিল করতে পারি সেই জন্য। ঘটনাটা ঘটে যাওয়ার পরে তো অনেক কিছুই ঢেলে সাজানো হয়, সিসিটিভি ক্যামেরা বসে, কলেজের সামনে পুলিশ দাঁড়ায়, র্যাব দাঁড়ায়, কিন্তু তার আগে নিত্যদিন যে এত বছর কলেজ করেছেন, নিরাপত্তাহীনতায় ভুগেছেন কখন? না, কোনোদিনও নয়। এই ঘটনা ঘটতে পারে এরকম কোনোদিনও কোনো আভাসও আমরা পাইনি। আমাদেরকে কোনোভাবে কোনোদিনও এইরকম সেন্সে ডিস্টার্বও করা হয়নি, সুতরাং এটাই আমার বক্তব্য। মনোজিৎ অবধারিতভাবে নামটা উঠেই আসে, তার আচরণ কি দেখেছেন? তার আচরণ বলতে আমরা কলেজে পড়াশুনো করতে এসেছি, আমরা যাবতীয় ফেস্ট বা যাই হোক যাতেই আমরা পার্ট নিয়েছি সব কিছুতেই আমরা এটাই দেখেছি যে উনি আছেন, আমরাও আছি। বলা হচ্ছে উনি টিএমসিপির আর অ্যাক্টিভ মেম্বার নন, তা সত্ত্বেও আপনারা বলছেন যে ফেস্ট সেটাও উনি অ্যারেঞ্জ করেন, কলেজ সেটাও ওনার দাপটের সঙ্গে উনিই চালান। তাহলে এই যে ওনার দাপট অথচ উনি কোনো পদে নেই, এই ব্যাপারটা কোনোদিন অকওয়ার্ড লাগেনি? দেখুন, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কারণ আমরা এর ব্যাপারে কোনোদিনও জড়াইনি, এই ব্যাপারে আমরা কোনোদিনও ডিসকাসও করিনি, আর ফার্দার ডিসকাশন এই ব্যাপারে অ্যাটলিস্ট আমরা করতে চাইও না। যে কলেজে ভাঙচুর চালানো অভিযুক্তকেই আবার কলেজের অস্থায়ী পদে চাকরিতে বসানো হয়, সেই কলেজে প্রিন্সিপাল ম্যামকে একটা ডেপুটেশন দিলে কি লাভ হবে? আশা করছি এবার হবে, কারণ এই ঘটনাগুলোর, এই যে ঘটনাটা ঘটেছে এটার একটা অত্যন্ত অন্যরকম গুরুত্ব আছে, এবং আমার এটা দৃঢ় বিশ্বাস যে মুখ্যমন্ত্রী মশাই এবং নয়না চ্যাটার্জি ম্যাম, যিনি আমাদের। আর এবার নজর রাখবো খড়গপুরের খবরের দিকে। খড়গপুরে আক্রান্ত বাম নেতা, বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসকে বেধড়ক মারধর। বাঁচতে রঙের দোকানে ঢুকে যান বাম নেতা, সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ, গায়ে রং ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। আর স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। আর সেই সঙ্গে সন্দেশখালীর খবর জানাবো, কারণ সন্দেশখালীতে 3 খুনের মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আর একই সঙ্গে আমি যে খবর আপনাদের জানাবো, ব্যারাকপুরে পঞ্চায়েত সদস্যার স্বামীর গুন্ডাগিরি। কিরকম গুন্ডাগিরি জানাবো আপনাদের। একেবারে তাই, যেমনটা আপনাদের বলছিলাম যে খড়গপুরে আক্রান্ত বাম নেতা, তিনি বাঁচতে, তৃণমূল নেতার হাত থেকে বাঁচতে রঙের দোকানে ঢুকে যান, আর সেখানে গিয়েও তাকে মারধর করা হয়, তার গায়ে রং ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনা ইতিমধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেমনটা আপনাদের বলছিলাম যে তিনি যখন রঙের দোকানে ঢুকে যান, সেখানে গিয়েও দোকানে ঢুকে তাকে মারধর করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। কি বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে শোনাবো। আমার পাড়ার একটি কেবিল অপারেটর, যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল, এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, শুনুন। খড়গপুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি, আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। সে যেই হোক, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা, তার প্রত্যেকে সম্মান আছে। বৃন্দা একজন বর্ষীয় নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে, এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। বৃন্দার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, এমন তো বলবো না যে নেই। উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা নিয়ে থাকে, তো আমি যা শুনেই এলাম, মানে এটা হওয়া উচিত না। যেই করে থাকুক, অন্যায় করেছে। যেখানে বিরোধী কণ্ঠ সোচ্চার হবে, সেখানেই তৃণমূল হয় নিজের থেকে মারবে, নয়তো পুলিশ লিখিয়ে দেবে। ঠিক আছে, তো খড়গপুরে যে ঘটনা ঘটেছে সেই একই জিনিস। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে মার খেতে হবে। সিপিএম যে রাস্তা 34 বছর ধরে পশ্চিমবঙ্গে দেখিয়ে গেছিল, আজ সেই রাস্তায়
সিপিএমকে ট্রিট করছে শাসক দল তৃণমূল। আর এই ঘটনায় শতরূপ ঘোষ কি বলছেন শোনাবো। এরা নিজেদের সংগঠনের মেয়েকে কলেজের ইউনিয়ন রুমে কি গার্ডের রুমে ঢুকিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে, এরা আবার বিরোধী দলের নেতাকে মারধর বলার কি আছে? আমাদের উপর আক্রমণ বহু হয়েছে। এক্ষেত্রে হচ্ছে যে কদিন মমতা ব্যানার্জি সরকার আছে সে কদিন পুলিশের ভরসায় এরা অনেক আক্রমণ করে নেবে। যখন বোঝা যাচ্ছে আমরা আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সন্দেশখালীতে 2019 সালে 3 জনকে খুন করা হয় অভিযুক্ত শাহজাহান শেখ, এবং সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। 2019 সালে ঘটনা, 3 জনকে খুনের অভিযুক্ত শেখ শাহজাহান। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয় এবং সেই মর্মেই মামলা করা হয়। আর এবার বিচারপতি জয় সেনগুপ্ত তিনি সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছেন বলেই জানা যাচ্ছে। 2019 সাল, সেই সময় 3 জনকে খুনের ঘটনা, আর তারপর পুলিশের বিরুদ্ধে উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ। এরপরই দীর্ঘ শুনানি, দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলতে থাকে। আর এরপরই কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যারাকপুরে পঞ্চায়েত সদস্যের স্বামীর গুন্ডাগিরি, মারধর করলো ওই ব্যক্তি এক মহিলাকে, এক বৃদ্ধা মহিলা, তাকে মারধর করার অভিযোগ। মারধরের চোটে ওই মহিলা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, তার স্বামীর এই গুন্ডাগিরি। শহীদুল গাজী ওই ব্যক্তির নাম, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি দেওয়ার টোপ দিয়েছিল এই শহীদুল গাজী, ওই বৃদ্ধার ছেলেকে চাকরি দেওয়ার টোপ দেওয়া হয়েছিল এবং তারপর টাকা নেওয়ার অভিযোগ। টাকা ফেরত চাইতে গেলেই মারধর। যাকে মারধর করা হয়েছে ওই বৃদ্ধার ছেলের কি বক্তব্য শোনাবো। ও খালি আমাদেরকে ফোনে ধমকি দিচ্ছে যে আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, ক্ষমতা থাকলে আমাকে করে দেখা। আমি কাউকে ভয় পাই না, ঠিক আছে? আমি, আমার সব লোক আছে, আমি সবাইকে মেরে বেড়াই, সবাইকে ধরে বেড়াই, আমি সব কিছু করবো। ও এইসব কিছু করছে সব ওর বউর ক্ষমতায়, ঠিক আছে? টিএমসি পার্টির ক্ষমতায় ও কিছু করছে, ও কিছুই নাই। আর আসল কথা হচ্ছে আমার মা এখন আইসিইউতে ভর্তি, শহীদুল গাজী এখনো ঘুরে বেড়াচ্ছে। না, তবে মোহনপুর থানার পুলিশ এরপর গ্রেপ্তার করে শহীদুল গাজীকে। এবং পঞ্চায়েত সদস্যর স্বামী হওয়াতেই কি এত প্রভাব? চাকরি দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ওই বৃদ্ধার ছেলেকে, চাকরি পাইয়ে দেওয়া হবে, আর তার জন্য টাকাও নিয়েছিল এই শহীদুল গাজী, এমনটাই অভিযোগ। আর এই টাকা চাইতে যান বৃদ্ধা, আর তারপরেই ব্যাপক মারধর করা হয় ওই বৃদ্ধাকে। হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই গোটা ঘটনার পর কি বলেছেন শোনাবো। যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে এবং আমার পার্টি সিদ্ধান্ত করবে যেটা করায়। আমাদের দল থেকে তো এই ধরনের কোনো কাউকে বার্তা দেবে না, কোনো মহিলাকে হাত দেওয়া উচিত নয়। এটা শুনে আমার খুব খারাপ লেগেছে, যেহেতু আমারই ওয়ার্ডের এক মহিলাকে গায়ে হাত দিয়েছে। এতে আমি খুব দুঃখিত যে ওরা এই বাজে কাজটা করেছে। আপনি ওর শাস্তি চান? দেখুন, এখন ও যদি অন্যায় করতে নিশ্চয় শাস্তি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।